আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু শীর্ষ স্তরের অভিযান চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। শুক্রবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস খান ইউনিস শহরের দক্ষিণ পশ্চিমে বাতন আল সামিন এলাকায় ইসরায়েলের একটি মিলিটারি ভেহিকেল হ্যাঙ্গারের ভেতরে 3টি ভূমি মাইন বিস্ফোরণ এবং শহরের বিভিন্ন আগ্রাসন অক্ষ বরাবর ইসরায়েলি বাহিনীর অবস্থানগুলোর উপর রকেট ও মর্টার হামলার ভিডিও প্রচার করেছে। এর আগের দিন আল কাসাম ব্রিগেড জানায় তারা গাজা সিটির উত্তর পূর্বে আল তুফা এলাকার পূর্বে দার আল আরকাম স্কুলের আশপাশে অবস্থানরত ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহনগুলোতে বেশ কিছু মর্টার শেল দিয়ে আঘাত হানে। তাছাড়া আল কাসাম ব্রিগেডস এবং প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস যৌথভাবে খান ইউনিসের দক্ষিণে মোরাক সেক্টরে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে বেশ কিছু মর্টার শেল নিক্ষেপ করেন। বৃহস্পতিবার সকালে আল কাসাম ব্রিগেডস জানায় তারা খান ইউনিসের কাছে আল কারারার পূর্বে অবস্থানরত ইসরায়েলি সেনাদল ও সামরিক যানবাহনগুলোর ওপর মর্টার হামলা চালান। এদিকে মর্টার ওমর আল কাসেম বাহিনী শনিবার জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার সন্ধ্যায় খান ইউনিস শহরের দক্ষিণে মিরাজ অক্ষের মাঝামাঝি এলাকায় ঢুকে পড়া ইসরায়েলি বাহিনীর একটি ভেহিকেল লঞ্চারকে মর্টার শেল দিয়ে আঘাত হেনেছেন। আল কাসামের তরফে শুক্রবার জানানো হয় জুলাইয়ে তাদের যোদ্ধারা বেশ কয়েকটি বড় অভিযান পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে বুধবার দার আল আরকাম স্কুলের কাছে মার্কাভা ট্যাঙ্কে অবস্থানরত এক ইসরায়েলি সেনাকে আল গাউল রাইফেল দিয়ে নির্মূল করা। এ সময় আশেপাশের এলাকায় একাধিক মর্টার হামলাও চালানো। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে কাসামের যোদ্ধারা জানান তারা 6 জুলাই ট্যান্ডেম শেল দিয়ে একই স্কুলের কাছে একটি ইসরায়েলি সামরিক এক্সকাভেটর ধ্বংস করেন। 10 জুলাই গাজা শহরের সুজাইয়া এলাকার বাগদাদ স্ট্রিটের আল নাসার স্কুলের কাছে আল কাসামের স্নাইপাররা 2 ইসরায়েলি সেনাকে সরাসরি গুলি করেন। জুলাই ইসরায়েলি বাহিনী গাজায় বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রে হামাসকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে। হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম থামাবেন না তারা। এদিকে শুক্রবার হামাসের অন্য এক বিবৃতিতে বলা হয়েছে গাজা ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং এটি 20 লাখেরও বেশি ফিলিস্তিনি স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রতিরোধ আন্দোলনটি আরও বলেছে আমরা আন্তর্জাতিক সম্প্রদায় সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে শত্রুদের এই গণহত্যা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। সেই সঙ্গে গাজার সব অঞ্চলে ফিলিস্তিনি জনগণের কাছে যত তাড়াতাড়ি সম্ভব কোনো শর্ত ছাড়াই খাদ্য সরবরাহ করার এবং তাদের সহায়তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিবৃতির উপসংহারে হামাস জোর দিয়ে বলেছে অনাহারের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া হলে প্রয়োজনীয় বিষয়বস্তু এবং সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। বিশেষ করে গত সপ্তাহে আমরা একটি চুক্তিতে পৌঁছানোর দ্বার প্রান্তে ছিলাম, কিন্তু অপরাধী ইহুদিবাদীরা কোনো যুক্তি ছাড়াই ওই আলোচনা থেকে হঠাৎ করে সরে গেছে। হামাসের আল কাসাম ব্রিগেড শুক্রবার 1 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে গাজায় বন্দী একজন ইসরায়েলিকে দুর্বল ও অপুষ্ট অবস্থায় একটি সংকীর্ণ কংক্রিট টানেলের ভেতরে দেখা গেছে। ভিডিওটিতে দেখা যাওয়া এই রোগা দাড়িওয়ালা পুরুষকে এএফপি এবং ইসরায়েলি গণমাধ্যম এভিয়াতার ডেভিড হিসেবে শনাক্ত করেছে, যাকে 2023 সালের 7 অক্টোবর হামাসের অভিযানের সময় বন্দী করা হয়েছিল। 24 বছর বয়সী ডেভিড হামাসের সেই হামলার সময় তার বন্ধু গাল গিলোভোয়া দালালের সঙ্গে দক্ষিণ ইসরায়েলের নোভা মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলেন। তিনি ওই উৎসব থেকে বন্দী 44 জনের একজন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে হামাস আরেকটি ভিডিও প্রকাশ করে যেখানে ডেভিড এবং গিলবোয়া দালালকে একটি গাড়ির ভেতরে দেখা যায়। তারা কাছের একটি অজ্ঞাত জায়গা থেকে একজন বন্দীর মুক্তি অনুষ্ঠান দেখছিলেন। 2023 সালে হামাসের আল আকসা ফ্লাড অভিযানে মোট 251 জনকে বন্দী করা হয়েছিল, যাদের মধ্যে 49 জন এখনও গাজায় আটক রয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর মতে এদের মধ্যে 27 জন এরই মধ্যে নিহত হয়েছেন। ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী শুক্রবার জানিয়েছে তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নিখুঁত সামরিক অভিযান পরিচালনা করেছেন। এই হামলা গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় তাদের ধারাবাহিক প্রতিরোধের অংশ বলে জানিয়েছে
ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, নির্ধারিত লক্ষ্যবস্তুতে মিসাইল সফলভাবে আঘাত করেছে। এর ফলে 40 লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন এবং বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়। সারি বলেন, এই হামলা ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি আমাদের সংহতির পরিচ্ছন্ন বার্তা। তিনি উল্লেখ করেন, গাজার নিপীড়িত জনগণের পাশে ইয়েমেনের অবস্থান অটল থাকবে। তিনি সতর্ক করে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং দখলদার বাহিনীর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট বন্ধ করার যে কোনো শত্রুতাপূর্ণ প্রচেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত। সারি জানান, অতীতে এই ধরনের বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে। তিনি বলেন, যতক্ষণ না আগ্রাসন বন্ধ হবে এবং গাজা থেকে অবরোধ তুলে নেওয়া হবে ততক্ষণ আমাদের অভিযান চলতে থাকবে। এর আগে একই দিনে ইসরায়েলি বাহিনী নিশ্চিত করে ইয়েমেনি ভূখণ্ড থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার ফলে বিভিন্ন অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী গত এক মাসে ইয়েমেন থেকে এটি ছিল 15তম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, অর্থাৎ গড়ে প্রতি 2 দিনে একটি করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলি গণমাধ্যম অনুযায়ী গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে আনসার আল্লাহ 67টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 18টি ড্রোন ছুড়েছে ইসরায়েলে, যা ইসরায়েলের ওপর আঞ্চলিক চাপ আরও বাড়িয়েছে। বুধবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, ইয়েমেনি বাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে 3টি ড্রোন হামলা চালিয়েছেন তারা। অভিযানে মোট 5টি ড্রোন ব্যবহার করা হয় এবং 3টি ভিন্ন ভিন্ন লক্ষ্যে সফলভাবে আঘাত হানে এসব ড্রোন। ইসরায়েলি মিডিয়া শুক্রবার জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলি সরকারের প্রায় 300 বিলিয়ন শেকেল বা প্রায় 80 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। বিশ্লেষকদের ধারণা, প্রকৃত ব্যয়ের চেয়েও বেশি হতে পারে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান এর অর্থনৈতিক বিশ্লেষক শাউল আমস্টারডামস্কি জানান, সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ আলোচনায় এখন মূল বিষয় হয়ে উঠেছে যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয়, বিশেষ করে সামরিক অভিযানের খরচ। তিনি উল্লেখ করেন, যুদ্ধ যত বেশি বিস্তৃত হচ্ছে খরচ ততই বাড়ছে। সবচেয়ে বড় চাপ তৈরি হয়েছে রিজার্ভ সেনাদের দীর্ঘমেয়াদী মোতায়েন, গোলা বারুদ, জ্বালানি ও অভিযান সংক্রান্ত লজিস্টিক ব্যয়ের কারণে। এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে $10 বিলিয়ন বেশি মূল্যের বিশাল অস্ত্র ক্রয় চুক্তি করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এসব ব্যয়ের প্রভাব আগামী 10 বছর ধরে তেল আবিবের বাজেটে পড়তে থাকবে। জুলাইয়ে ইসরায়েলি গণমাধ্যম জানান, ইরানের সঙ্গে যুদ্ধের পর ইসরায়েল $14 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েলি দৈনিক মারিভের তথ্য, এ যুদ্ধে ইসরায়েলি অর্থনীতিতে 52 বিলিয়ন শেকেল বা প্রায় $14 বিলিয়ন সমপরিমাণ ক্ষতি হয়েছে, যা দেশটির আর্থিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। পত্রিকাটি জানায়, এটা শুধু ভবন পুনর্গঠনের বিষয় নয়, বরং পুরো অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। এই আর্থিক চাপ আরও বেড়েছে 2025 সালের জন্য অনুমোদিত 135 বিলিয়ন শেকেল প্রতিরক্ষা বাজেটের মাধ্যমে, যা জাতীয় বাজেটের 21.8%। এর মধ্যে 75.7 বিলিয়ন শেকেল শুধুই জাতীয় বীমা ইনস্টিটিউটকে দেনার পরিশোধের জন্য বরাদ্দ। মারিফ এই খাতে ব্যয়কে একটি অর্থনৈতিক অতল গহ্বর হিসেবে আখ্যা দিয়েছে। সামরিক ব্যয়ের পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের চাপও দ্রুত বাড়ছে। মারিফের তথ্য মতে এখন পর্যন্ত 36,000-এরও বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে প্রপার্টি ট্যাক্স অথরিটি ও ক্ষতিপূরণ তহবিলে। এতে অতিরিক্ত 5 বিলিয়ন শেকেল ব্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। পত্রিকাটি জানায়, আরও হাজার হাজার দাবি এখনও জমা হচ্ছে এবং এই আর্থিক বোঝা আগামী মাসগুলোতেও আরও বেড়ে যেতে পারে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ইসরায়েলি দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার ইহুদিবাদী একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, নিরাপত্তা হুমকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের সব কূটনৈতিক ও প্রশাসনিক দলকে সরিয়ে নেওয়া হয়েছে। ধর্মীয় প্রতিনিধি দল সহ সরকারি মিশনের কর্মীরাও তাদের মধ্যে রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের সতর্কতায় দূতাবাস সরিয়ে নেওয়ার প্রধান কারণ। এদিকে জাপানের রাজধানীর বাসিন্দাদের একটি দল টোকিওতে ইসরায়েলি দূতাবাসের সামনে সমবেত হয়ে গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলা পুনরায় শুরু করার প্রতিবাদে বিক্ষোভ করেছে। গাজায় হামলা বন্ধ এবং গাজায় যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে তারা স্লোগান দেন। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তেল আবিব ভুতুড়ে নগরীতে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি। খুতবায় তিনি বলেন, শত্রুরা সর্বদা ইরানকে ধ্বংস করার চেষ্টা করেছে, কারণ তারা নিজেদেরকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেখতে পাচ্ছে, কিন্তু
আমরা সাইপ্রাস গাছের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আমরা বিশ্বের কাছে শক্তিমত্তা প্রদর্শন করেছি। খাতামি আরও বলেন, এই যুদ্ধ ইসরায়েলকে একটি ক্যান্সারযুক্ত টিউমার হিসেবে প্রকাশ করেছে, যা অপসারণ করতে হবে। তিনি মুসলিম দেশগুলোকে সতর্ক করে বলেন, যদি ইসরায়েল শক্তিশালী হয় তাহলে সিরিয়ার সঙ্গে যা করেছে তা তাদের ক্ষেত্রেও করবে। খাতামি যুক্তরাষ্ট্রের আগ্রাসন রেকর্ডের নিন্দা জানিয়ে বলেন, ওয়াশিংটন সাম্প্রতিক দশকগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 25টি দেশে হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস অপরাধের নিকষ কালো দলিলে পরিপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।